খুড়ো তো আজ এসেছো, তাহলে শুরু করে দাও গল্পটা, আর দেরি করে লাভ নেই। আর পাচুদা, তুমি চা বানাও, 1 কাপ কড়া করে দুধ চা, বুঝলে? আমরা খাই। হ্যাঁ হ্যাঁ, করবই তো শুরু। তার আগে বলে দিই, গল্পটা কিন্তু আমার জীবনে বাস্তব ঘটা, কোনো কাকতালীয় গল্প নয়, বুঝেছো? আর পাচু, আমার জন্য চা বানা, বুঝলি? খুব ভালো লাগে তোর হাতের চা। আচ্ছা, বানাচ্ছি, একটু সবুর করো। গল্পটা শুরু করো, তারপরেই বানানো হয়ে যাবে। আমার এই ঘটনাটা যখন তোমাদের বয়সে ছিলাম না, ঠিক তখনকার সময়কার, বুঝেছো? বেকার ঘুরে বেড়াচ্ছি, অকালে পিতাকে হারালাম। বাবাকে হারানোর কষ্টটা তোমরা জানবে না, কারণ তোমাদের বাবা এখনো বেঁচে আছে। তবে তখনকার সময় আমার মনের যে পরিস্থিতি হয়েছিল, সেটা খুবই শোচনীয়। সেই কুড়িগ্রামে থাকতাম আমরা। জায়গাটা খুব ছোটোখাটো এবং সাদামাটি। একদিন আমি ঘরের মধ্যে বসে চিন্তা ভাবনা করছি যে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায়, কি করলে সংসারের উন্নতি হবে। এমন বেকারত্ব জীবন আর কতদিন চালাবো, এই ভাবতে ভাবতে আর পাচ্ছিলাম না। সংসারের হাল ধরতে হচ্ছে, মা ওষুধের খরচা। মা একদিন আমার কাছে এলো, এসে আমাকে উদ্দেশ্য করে বললেন, বাহ, এইভাবে তো দিন যায় না, তো একটি ব্যবস্থা করার দরকার। আমি তোকে একটু উপায় বলি, শোন। তুই বরং একটা কাজ কর, এই গ্রামের জমিদার মশাইয়ের কাছে যা, উনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দেবে। দেখো মা, আমি তো চেষ্টা করছি নিজের স্বার্থের বাইরে গিয়ে কিছু করার, কিন্তু আমি তো এমন কোনো কাজই পাচ্ছি না। ঠিক আছে, আমি তোমার বলা কথা মতো জমিদার মশাইয়ের কাছে গিয়ে দেখি উনি কি বলেন। অবশ্যই উনি কোনো কিছু করবেন। এরপর দিন সকাল হতে না হতেই আমি বেরিয়ে গেলাম জমিদার মশাইয়ের বাড়িতে যাবার জন্য। জায়গাটা একটু দূর, কিন্তু টাকা পয়সার অভাবে কি করতাম, হেঁটেই যেতে হচ্ছে। এখন গাড়ি ধরলেও সেই পকেট কেটে নেবে, কারণ এমন সাত সকালে তো কেউ যায় না। হঠাৎ পথে একজন জিজ্ঞাসা করলো আমায়, কিরে, যাচ্ছিস কোথায়? তোদের পরিবারের তো অবস্থা তেমন ভালো নয়, এখন যাচ্ছিস কি করতে? চাকরি করতে? আর চাকরি বলো না, ওসবের কথা। কি মন কষ্ট করে যে দিনটা পার করছি সেটা আমি নিজেই জানি। যাচ্ছিলাম জমিদার মশাইয়ের কাছে, গিয়ে দেখি কোনো সুবিধা করতে পারি কি না। এটা একটা ভালো কাজ করছো, যাও, জমিদার মশাই অবশ্যই তোমাকে কিছু না কিছু কাজ দিয়েই দেবেন, বুঝলে? যাও। লোকটা আমার চেনা জানা, আমার সঙ্গে পড়তো, ও আমার বন্ধুর মতো। তারপরেও আমি ওকে তুমি করেই বলি। শেষ পর্যন্ত বিশাল জমিদার বাড়িতে আমি এসে পৌঁছালাম। জমিদার মশাইকে বললাম, জমিদার মশাই, আমি আসলে আপনার কাছে একটা কাজের জন্য এসেছিলাম। আপনি তো জানেন আমার অবস্থার কথা। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই দেখছি, কিন্তু আমার কাছে তো তেমন কোনো কাজ এখন নেই। তবে তাও আমি চেষ্টা করব কিছু দেওয়ার। তোমার বাবা আমার বিশ্বস্ত একজন লোক ছিল, কিন্তু তার এমন মৃত্যুতে আমিও খুবই শোকাহত হয়েছি। আচ্ছা, একটা কথা বলুন, আমি শুনছি। কি করতে হবে আমায়? আমাকে আপনি যা করতে বলবেন আমি তাই করব, শুধু একটা কাজ জোগাড় করে দিন। তুমি তো জানো আমার একটা গুদাম ঘর আছে না, ওখানেই আসলে একটু কাজ করতে হবে তোমায়, একটু পাহারা দিবে। আর তেমন কোনো হাতি ঘোড়া কাজ নয়, শুধু একটা সমস্যা। ঠিক আছে, তুমি পারবে আমি জানি। আচ্ছা, রাজি থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, আমি অবশ্যই কাজটা করব। আজ রাতেই আমি আসব। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি জমিদার মশাইকে ধন্যবাদ জানিয়ে
জমিদার বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলাম। মনটা আমার খুব ভালো হয়ে গেল। এতদিন পর একটা নির্দিষ্ট কোনো ব্যবস্থা হলো। রাতে শেয়ালের ডাক, আর আমি ঘরটা থেকে বের হলাম। এগিয়ে যাচ্ছি ওই গোদাম ঘরের দিকে যাবার জন্য। আসলে আমার বাবা গত হয়েছেন আজ থেকে প্রায় 2-3 মাস হয়ে গেল। এত দিন যে কি কষ্টে সংসারটাকে চালিয়েছি, মায়ের ওষুধ, দুজনের পেট চালাতে একেবারে হিমশিম খেয়ে গিয়েছি। শেষমেশ একটা কাজের আশা পেয়ে আর সেটাকে ছাড়তে চাইনি। আমি এসে গুদাম ঘরের সামনে একটা চেয়ারে বসলাম। জায়গাটা একটা ক্ষেতের মাঝে, ছোট একটা গুদাম ঘর। তবে এই গুদাম ঘরটা দিকে তেমন কেউ আসে না। সবাই বলে গুদাম ঘরটা নাকি ভূতুড়ে, কিন্তু আজ পর্যন্ত কাউকে ভূত দেখেছে বলে অথবা ভূতের অস্তিত্ব আছে বলে এর চক্ষু চড়ক কাজ করার মতো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে ভয় একটু করে, কারণ সারাটা রাত এখানে থাকতে হবে যে। আমি বসে বসে নানান চিন্তা ভাবনা করছি। হঠাৎ করেই মনে হচ্ছে কেউ যেন কান্না করছে, একটা মেয়ে কণ্ঠ। আমি তো এটা ভেবেই মরে যাচ্ছি যে এত রাতে এখানে মেয়ে আসবে কোথা থেকে। আমি তো এখানে একাই রয়েছি। আশেপাশে যেদিকে তাকাই দুদিকেই ফাঁকা, কিচ্ছু নেই, শুধু শস্য ভরা ক্ষেত। আর এই ক্ষেতের মালিকরাও কেমন যেন আসে না। আর জঙ্গলের মাছ থেকে ভেসে আসছে শিয়াল এবং নানান জীবজন্তুর হুঙ্কার, যেটা পরিবেশটাকে আরো ভয়ানক করে তুলছে। আর আমি থাকতে পারলাম না, কান্নার শব্দটা বেড়েই যাচ্ছে। আমি ভাবলাম, না, একবার গিয়েই দেখি না, যা হওয়ার হবে, কপালে যা আছে তাই হবে। আর ভূত পেতে আমার কোনোদিনই তেমন বিশ্বাস ছিল না, তাই আমি আর ভয় না পেয়ে যাব করে চেয়ারটা থেকে উঠে ঘরের মধ্যে গিয়ে দেখি একটা মেয়ে বসে রয়েছে একেবারে বস্তাটার ওদিক পানে। আর আমি তাকে জিজ্ঞাসা করব কি, সে তো ফুপিয়ে ফুপিয়ে কান্নাই করছে। মেয়েটার অবস্থা কিন্তু তেমন ভালো নয়, কারণ সাদা শাড়ি, সাদা পুরো চেহারাটা। এটা দেখে আমি বললাম মেয়েটাকে জিজ্ঞাসা করি। মনে মনে যা ঠিক করলাম সেটাই করলাম। জিজ্ঞাসা করলাম মেয়েকে, এই যে আপনি এখানে এলেন কি করে বলুন তো? আমি তো সামনেই পাহারা দিচ্ছিলাম, কেউ যদি আসতো আমার চোখে নিশ্চয়ই পড়তো। আপনি তো গোদাম ঘরে প্রবেশই করেননি, তাহলে আপনি এখানে এলেন কি করে বলুন? বলুন না। আর কান্নাই বা করছেন কেন? আর আপনাকে দেখতে এমন ভয়ানক কেন? আমার এই কথাটা শোনার পূর্ব মুহূর্তেই মহিলাটির ভয়ানক বিভৎস রূপ সামনে এলো। কি ভয়ানক, কি ভয়ানক! আমি ওই দৃশ্য দেখার পরেই ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। আর 2 দিন একেবারে টানা জ্বর ছিল, অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি জমিদার মশাইয়ের বাংলোতেই ছিলাম। আমি বুঝছিলাম না যে ওই মহিলাটি ওখানে এলেন কিভাবে। সেটা আজও রহস্যই হয়ে আছে আমার কাছে। পরের দিন সকাল হলো। সকালে জ্ঞান ফিরতে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা জমিদার বাবু, আমার কি হয়েছিল? সেদিন রাতে এক মহিলা গুদাম ঘরে কান্না করছিল, সেটা দেখতেই আমি গিয়েছিলাম। তারপরে মহিলার বিভৎসতার রূপ দেখে আমি আর সামনে থাকতে পারিনি ওখানে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। আসলে আমারই ভুল, তোমায় বলতে ভুলে গিয়েছিলাম যে ওই গোদাম ঘরটা ভালো নয়, ওখানে প্রেতাত্মাদের বসবাস আছে। আসলে ওই গোদাম ঘরে তো আগে আমি ছিলাম না, ওই গোদাম ঘরটা ছিল অন্য একজনের, এই গ্রামের আগের পূর্ব জমিদারের। সে আসলে গোদাম ঘরে এক দম্পতিকে পুড়িয়ে মারে। তাদের আত্মা আজও ঘুরে ফিরে বেড়াচ্ছে। লোকজন বলে তাদের প্রতিশোধ নাকি পূরণ হয়নি। কি জানি, আর কিছু আমি বুঝতেও পারছি না। আর আমাকে তোমায় সাবধান করা উচিত ছিল। বুঝলে, সেদিন যা ভয় পেয়েছিলাম, একেবারে 2 দিন অজ্ঞান হয়েছিলাম। জমিদারের মুখ থেকেই শুনেছি, আজও
আজও আমার ভয় করে ওই ঘটনাটা মনে করলে। আর তোমরা আজকালকার ছেলে ছোকরারা যা শুরু করো, কি আর বলবো, ভূত পেতকে নিয়ে একেবারে যা খুশি তাই বলো।